সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের অংশগুলি নিয়ে আলোচনা করেছি। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে নেবে। আজকের ভিডিওতে আমরা কেশবপুর হাই স্কুলের সংক্ষিপ্ত তৈরি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না। যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু সব জিনিস তোমরা বুঝতে পারবে না। যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা কেশবপুর হাই স্কুল, যার পেজ নম্বর হচ্ছে 385, এর সংক্ষিপ্ত তৈরি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথম প্রশ্ন 4 দাগের আগে। 4 দাগের আগের প্রশ্নটা কি বলেছে না, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান কি ব্র্যাকেটের মধ্যে টুয়াইস এক্স মাইনাস 1, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি 2 হয় তাহলে কে এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। দেখো, সমীকরণটাকে আমরা যদি একটু সাজিয়ে নিই, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা গুণ করলে কত পাচ্ছ না 2kx মাইনাস কে। এবার এটা যদি তুমি বাম দিকে নিয়ে চলে আসো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা 2kxটা বাম দিকে নিলে মাইনাস হলো, এটা প্লাস হয়ে গেল, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার যেমন আছে লিখে নাও, এই দুটো থেকে এক্স কমন নাও, তাহলে এটা 1 প্লাস টুয়াইস কে প্লাস কে, এটা ইকুয়াল টু 0। যেহেতু তোমার বলা আছে বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো, তাহলে অতএব শর্তানুসারে কি লেখা যায়, বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি না মাইনাস অফ বি বাই, এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাসে কি করবে প্লাস করে দেবে, অর্থাৎ 1 প্লাস 2k, এটা সমান সমষ্টি কত বলে দিয়েছে তোমার 2 বলা আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টুয়াইস কে সমান সমান কত না 2 মাইনাস 1, এটা সমান 1 লিখতে পারো। তাহলে এখান থেকে কে সমান কত বেরোলো না হাফ, অতএব কে এর মান হচ্ছে তোমার কত না হাফ, অর্থাৎ 1/2। এটা হচ্ছে তোমার উত্তর। 4 থেকে 2 অঙ্কটা করবো। দেখো, 4 থেকে 2 অঙ্কটা কি বলেছে, হরের কোঅর্ডিনেশন করো। অঙ্কটা কি দেওয়া আছে 12/√15 মাইনাস 5। দেখো, হর থেকে কোঅর্ডিনেশন করার জন্য তোমরা কি করবে, এখানে নিচের যে হরটা আছে, অর্থাৎ হরটা কত ছিল তোমার √15 মাইনাস 5, এর বিপরীত চিহ্ন অর্থাৎ কি দিয়ে গুণ করবে তোমরা না √15 প্লাস 5 দিয়ে লবহরকে তোমরা গুণ করে নেবে। এটা মাইনাস থাকলে প্লাস করবে, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে তোমরা লবহরকে গুণ করে নেবে। তাহলে উপরটা যেমন আছে এটা লিখে নাও 12 প্লাস √15 প্লাস 5, বা নিচের হরটা লক্ষ্য করে দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমার সূত্র পড়ে যাচ্ছে, অর্থাৎ √15 তার স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এটা তোমরা লিখতে পারো 12√15 প্লাস 5 বাই √15 স্কোয়ার মানে 15 মাইনাস 5 স্কোয়ার কত হয় না 25 হয়। এবার কি করবে তোমরা না 12 ইন্টু √15 প্লাস 5 যেমন আছে লিখে নাও, 15 থেকে 25 বাদ দিলে কত আসছে না মাইনাস 10 আসছে। এবার তোমরা যদি কাটাকাটি করে ছোট করে নাও, এটা 2 দিয়ে কাটলে 2 5 10 আসছে, 2 6 12। তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো মাইনাস অফ 6/5 √15 প্লাস 5, অর্থাৎ এটাই হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 থেকে 3 অঙ্কটা করবো। দেখো, 4 থেকে 3 অঙ্কটা কি বলেছে, কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধন অনুপাত 1/x, অনুপাত চিহ্ন 1/y, অনুপাত চিহ্ন 1/z, বছরের শেষে z টাকা লাভ হয়েছে, এর লাভের পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার বলে দেওয়া আছে এ বি সি এর মূলধনের অনুপাত, এটা তোমার কত বলা আছে না 1/x, অনুপাত চিহ্ন 1/y, অনুপাত চিহ্ন 1/z। যেহেতু এগুলো ভগ্নাংশ আকার আছে তাই আমরা একটা পূর্ণ সংখ্যা পরিণত করবো। এই পূর্ণ সংখ্যা পরিণত করার জন্য তোমরা কি করবে, নিচের হরগুলো লসাগু করে নেবে, অর্থাৎ xyz লসাগু কোথায় xyz। তারপর তোমরা কি করবে না প্রত্যেকটাকে তোমরা এই লসাগু দিয়ে গুণ করে নেবে, অর্থাৎ xyz কে তোমরা কি করবে এই প্রত্যেকটা ভগ্নাংশ দিয়ে গুণ করে নাও, অর্থাৎ লসাগু তোমার xyz বেরিয়েছিল, তাই প্রত্যেকটাকে তোমরা এই লসাগু দিয়ে গুণ করে অনুপাত আকারে লিখে নাও, xyz ইন্টু 1/y, xyz অনুপাত চিহ্ন 1/z হলো। তাহলে এই z কেটে দাও, এই y কেটে দাও, এই x কেটে দাও, তাহলে তোমার কত হলো অনুপাতটা yz অনুপাত চিহ্ন xz অনুপাত চিহ্ন xy। এবার তোমার লভ্যাংশ কার বের করতে বলেছে এর, তাহলে এখান থেকে আমরা এর মূলধনের
আনুপাতিক ভাগাড়টা বের করে নিই। তাহলে এ এর মূলধনের আনুপাতিক ভাগাড় কত হবে না, এর মূলধনের আনুপাতিক ভাগাড় প্রথমে তোমরা ওয়াই জেড লেখো এবং তিনটাকে যোগ আকারে লিখে নাও, অর্থাৎ ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। তোমার এখানে মোট লাভ বলা আছে কত না জেড টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এ এর লাভ সমান সমান জেড ইন্টু কত না, এটা হচ্ছে তোমার ওয়াই জেড বাই ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই। এটাকে আমরা লিখতে পারি, এটা ক্যাপিটাল জেড আছে, অর্থাৎ জেড ইন্টু ওয়াই জেড বাই ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই এত টাকা। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগে 4 অঙ্কটা করবো। দেখো 4 দাগে 4 অঙ্কটা কি বলেছে, কোন স্থানে লোক সংখ্যা 13,310 জন ছিল, কি হারে বৃদ্ধি পেলে 3 বছরে জনসংখ্যা 17,280 জন হবে। তাহলে এখানে বলে দেওয়া আছে বর্তমান জনসংখ্যা যেটাকে আমরা পি দিয়ে সূচিত করি, এটা বলে দেওয়া আছে 13,310 জন। আমরা ধরে নিচ্ছি, ধরি বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, এটা আর পার্সেন্টেজ সমান সমান আমরা ধরে নিলাম এক্স পার্সেন্টেজ, সময় এন এখানে বলে দেওয়া আছে তোমার 3 বছর, 3 বছর পর জনসংখ্যা এটা বলে দেওয়া আছে 17,280 জন। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি সমারবৃদ্ধি সূত্র নিশ্চয়ই তোমরা জানো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান সমানে। তাহলে এখানে যদি তোমরা মানগুলো বসিয়ে দাও, পি এর জায়গায় হচ্ছে 13,310, 1 প্লাস আর এর জায়গায় এক্স বাই 100, এন এর জায়গায় 3 সমান সমান 17,280। তাহলে এখান থেকে 1 প্লাস এক্স বাই 100 হোল কিউব এটা সমান লিখতে পারো 17,280 বাই 13,310। এই 0 0 কেটে দাও, 1728 হচ্ছে তোমার 12 কিউব আর 1331 হচ্ছে 11 কিউব। তাহলে এটা আমরা লিখতে পারি 12 বাই 11 তার হোল কিউব। এবার লক্ষ্য করে দেখো উপরের ঘাতগুলো সমান, তাহলে এখানে কি হবে নিধানগুলো সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স বাই 100 সমান সমান 12 বাই 11। এখান থেকে আমরা লিখতে পারি এক্স বাই 100 সমান 12 বাই 11। এই ওয়ানটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, এখানে 11 লসাগু করলে 12কে 12 মাইনাস 11 সমান সমান 1 বাই 11। তাহলে এক্স সমান 100কে 1 দিয়ে গুণ করলে আসছে তোমার 100 বাই 11, এটা ভাগ করলে আসছে 9 পূর্ণ 1 11। অতএব বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এটা সমান 9.111%। এটাই হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগের 5 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 5 অঙ্কটা কি বলেছে, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে তোমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে তোমার আসল অর্থাৎ পিটা বলা আছে কত না 690 টাকা। এখানে বার্ষিক সরল সুদের হার এটা 8% সূচিত করো, এর মানটা কত বলা আছে দেখো, আসলের 1/16 অংশ বলা আছে। আসলটাকে যদি আমরা 100 ধরি তার কত অংশ বলেছে 1/16, অর্থাৎ 16 দিয়ে ভাগ করে নাও। তাহলে কত আসছে না তোমার 4 4 16, 4 25 100 অর্থাৎ 25/4%। এটা হচ্ছে তোমার বার্ষিক সরল সুদের হার। এখানে তোমার সময় অর্থাৎ টিটা কত বলা আছে 8 মাস, এটা তোমরা বছরে পরিণত করে নাও। তাহলে 8 মাসকে আমরা লিখতে পারি কত 8 × 12 বছর, কারণ তোমরা নিশ্চয়ই জানো 1 বছর সমান 12 মাস, তাই 12 দিয়ে ভাগ করে নাও। এটা 4 দিয়ে কাটাকাটি করলে 4 2 8, 4 3 12, তাহলে তোমার কত আসছে 2 3 বছর। সরল সুদের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, আই সমান সমান
পি আর টি বাই 100। তাহলে এখান থেকে তোমরা যদি মানগুলো বসিয়ে দাও তাহলে আই সমান পি হচ্ছে তোমার 690, আর হচ্ছে 25/4, টি হচ্ছে কত না 2/3 ইন্টু 100। এবার এখান থেকে আমরা এই শূন্য কেটে দাও, 3 দিয়ে কাটাকাটি করলে 3 23 69, 2 2 4, 5 5 25, 5 2 10। এখান থেকে 23 আর 5 গুণ করলে আসছে তোমার 115/2 2 4। এটা ভাগ করলে আসবে 4 2 8, 3 5 35, 4 8 32, 3 0 30, 4 7 28, 4 5 20। অর্থাৎ তোমার এখান থেকে আমরা বলতে পারি সরল সুদ বা মোট সুদ সমান সমান, এটা আমরা লিখতে পারি 28.75 টাকা। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগের 6 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 6 অঙ্কটা কি বলেছে, এবিসিডি আয়তক্ষেত্রের চিত্রের অভ্যন্তরে ও এমন একটি বিন্দু অবস্থিত যে ওবি সমান 6 সেমি, ওডি সমান 8 সেমি, ওএ সমান 5 সেমি। তাহলে ওসি এর দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এরকম একটা আমরা আয়তক্ষেত্রের চিত্র যদি অঙ্কন করি, এই আয়তক্ষেত্রের অভ্যন্তরে, আয়তক্ষেত্রটার নাম এ বি সি ডি, এর অভ্যন্তরে এমন একটা বিন্দু আছে, ধরো ও বিন্দুটা এইভাবে যদি আমরা যুক্ত করি এগুলো সরলরেখাংশটাকে, তাহলে এখানে তোমার কি কি বলা আছে না, ওবি সমান 6 সেমি বলে দেওয়া আছে, ওবি সমান সমান হচ্ছে 6 সেমি, ওডি সমান 8 সেমি বলে দেওয়া আছে, এবং তোমার ওএ সমান 5 সেমি বলা আছে। তাহলে এখান থেকে একটা প্রয়োগ, এই প্রয়োগটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই প্রয়োগটা কি না, ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, অর্থাৎ ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এই প্রয়োগটা খুব ভালো করে করবে। এই প্রয়োগটা এবছর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে ওএ মান কত না, এটা হচ্ছে 5 স্কোয়ার, ওসিটা তোমরা বের করবে ওসি স্কোয়ার, ওবিটা কত, ওবিটা হচ্ছে 6 স্কোয়ার, আর ওডিটা কত, ওডিটা হচ্ছে 8 স্কোয়ার করে নাও। তাহলে 5 স্কোয়ার 25, ওসি স্কোয়ার যেমন আছে লিখে নাও, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64। তাহলে এখান থেকে আমরা ওসি স্কোয়ার সমান লিখতে পারি, এটা যোগ করে কত আসছে 6 4 10 10 100 মাইনাস 25, এটা বিয়োগ করলে আসছে তোমার 75। তাহলে এখান থেকে ওসি সমান বর্গমূলের ভেতরে 75 লিখে নাও। এই 75টাকে আমরা ভাঙতে পারি 5 ইন্টু 5 ইন্টু 3 সমান সমান 5√3। অতএব এখান থেকে আমরা বলতে পারি ওসি এর দৈর্ঘ্য সমান সমান কত না 5√3 সেমি। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগের 7 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 7 অঙ্কটা কি বলেছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এরকম আমরা দুটো বৃত্ত অঙ্কন করি, একটা বড় বৃত্ত এবং আরেকটি ছোট বৃত্ত। তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলা আছে না, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বলা আছে 13 সেমি। তোমাকে বের করতে বলেছে কি বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক, এটা তোমাকে অঙ্কন মানে দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করছি, এখান থেকে একটা লম্ব অঙ্কন করছি, এখান থেকে একটা লম্ব অঙ্কন করছি। এই বৃত্ত দুটোর ব্যাসার্ধ কত কত বলা আছে, এটা যদি আমরা নাম দিই এ বি সি ডি। এখন আমরা কি করছি না, এই সি বিন্দু দিয়ে এ বি বাহুর একটা সমান্তরাল সরলরেখাংশ অঙ্কন করছি, এটার আমরা নাম দিলাম ই। লক্ষ্য করে দেখো, যেহেতু এটার সঙ্গে এটা সমান্তরাল এবং এটা লম্ব এই বৃত্তের উপরে, এটাও লম্ব এর উপরে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই বাহুটা এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান হবে এবং এই বাহুটার দৈর্ঘ্য কি হবে, সমান হবে। যেহেতু এটা একটা আয়তাকার চিত্র অঙ্কন হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি এটা 13 হলে এটাও 13, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এ বি সমান যদি 13 সেমি হয়, তাহলে এখান থেকে বলতে পারি সিইটার মাপটা কত হবে না, সিইটাও তোমার 13 সেমি হয়ে যাবে। আবার দেখো বিসি অর্থাৎ ছোট বৃত্তটির ব্যাসার্ধ তোমার বলে দেওয়া আছে কত না, ছোট বৃত্তটির ব্যাসার্ধ তোমার বলে দেওয়া আছে 3 সেমি। তাহলে বড় বৃত্তটির ব্যাসার্ধ তোমার আরো বলে দেওয়া আছে, বড় বৃত্তটির ব্যাসার্ধ অর্থাৎ এডিটা বলে দেওয়া আছে কত না 8 সেমি। ভালো খবর দেখো, এইটার সঙ্গে এটা সমান, অর্থাৎ বিসির সঙ্গে তোমার এইটা সমান হচ্ছে, তাহলে এখান থেকে আমরা ডিটা বের করে নিতে পারবো। তাহলে ডি সমান কত না 8 থেকে আমরা 3 বাদ দেবো, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত আসছে অর্থাৎ 5 সেমি। তাহলে এই অংশটা দৈর্ঘ্য হলো 5 সেমি। এবার লক্ষ্য করে দেখো, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর কি লম্ব হয়। তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে অর্থাৎ সি ডি ই, এটা একটা সমকোণী ত্রিভুজ।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ সিডিই থেকে পাই, এটা তোমার অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব অর্থাৎ লম্ব হচ্ছে কোনটা তোমার ডিই স্কোয়ার, ভূমি কোনটা ডিসি স্কোয়ার, সমান সমান অতিভুজ কোনটা না সিই স্কোয়ার। এবার এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, ডি এর মান কত, ডি হচ্ছে তোমার 5 স্কোয়ার, ডিসিটা আমরা বের করব, আর সিটা কত, সিটা ছিল তোমার 13 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার 25, ডিসি স্কোয়ার বের করব, 13 স্কোয়ার হচ্ছে 169। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিসি স্কোয়ার সমান কত, 169 মাইনাস 25 সমান সমান 144। তাহলে অতএব ডিসি সমান সমান রুট ওভার অফ 144, 144-এর বর্গমূল করলে আসে 12। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এটা সমান 12 সেমি। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগের 8 নম্বর করবো। দেখো 4 দাগের 8 নম্বরটা কি বলেছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান নির্ণয় করতে। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা একবার পূর্ণাবর্তনে কতবার যায় না 12 ঘন্টা যায়। তাহলে 12 ঘন্টায় আবর্তন করে, দেখো ঘড়িটা একটা বৃত্তাকার ঘড়ি, তাহলে বৃত্তের পুরো কোণের মান কত জানি 360 ডিগ্রি। আবার তোমরা নিশ্চয় জানো 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 360 ডিগ্রি মানে কত পাই 2 পাই রেডিয়ান হবে। তাহলে এখানে কিন্তু -2 পাই রেডিয়ান হবে, কারণ ঘড়ির কাঁটা দিকে হলে কোনটি হয় ঋণাত্মক এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনটি হয় ধনাত্মক। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে কত না -2 পাই রেডিয়ান বাই কত 12, 2 6 12, তাহলে এখানে -π/6 রেডিয়ান। অতএব ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে -π/6 রেডিয়ান। এটাই হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগের 9 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 9 অঙ্কটা কি বলা আছে না tan 4 থিটা ইন্টু tan 6 থিটা এটা সমান 1 হলে এখানে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলা আছে, তাহলে থিটার মান তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা কিভাবে করবে না প্রথমে tan 4 থিটাটাকে বাম দিকে আমরা লিখে নিই 1/tan 6 থিটা। এবার 1/tan মানে তোমরা কি জানো cot, অর্থাৎ cot 6 থিটা। তাহলে আমরা তোমরা নিশ্চয়ই জানো যে 1/tan থিটা এটা সমান কি হয় না cot থিটা। এবার বা tan 4 থিটা এটা সমান লিখতে পারো, cotটাকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস অফ 6 থিটা, অর্থাৎ tan 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান আমরা কি জানি না cot থিটা। যেহেতু tan এবং cot পরস্পর পূরক কোণ, তাহলে উভয় পক্ষে tan এর মানটা যদি আমরা তুলনা করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস অফ 6 থিটা। তাহলে 4 থিটা এই 6 থিটা ডান দিক থেকে বাম দিকে এলে প্লাস হয়ে গেল, এটা সমান কত 90 ডিগ্রি। তাহলে 6 4 যোগ করে আসছে 10 থিটা, এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা সমান কত লিখতে পারি আমরা 90 ডিগ্রি বাই 10, 10 9 90। তাহলে এখান থেকে থিটা সমান কত না 9 ডিগ্রি। অতএব থিটা এর মান এটা সমান কত 9 ডিগ্রি। এটা হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগের 10 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 10 অঙ্কটা কি বলেছে না দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি গোলক দুটির ব্যাসার্ধ, এটা আমরা ধরে নিচ্ছি একটা R1 এবং আর একটা R2, এত একক ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি শর্ত অনুসারে আমাদের কি বলে দেওয়া আছে না গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4πr1 স্কোয়ার অনুপাত চিহ্ন 4πr2 স্কোয়ার, এটা তোমার বলে দেওয়া আছে কত 1:4। তাহলে উভয় পক্ষ থেকে আমরা 4π কেটে নিলাম। এবার অনুপাতকে আমরা ভগ্নাংশ করে লিখতে পারি, অর্থাৎ r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার সমান সমান 1/4। এখান থেকে আমরা লিখতে পারি r1 বাই r2 তার হোল স্কোয়ার, এটা সমান লিখতে পারি 1/2 তার হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ারটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে r1 বাই r2 সমান কত আসছে আমাদের 1/2।
এখন তোমাকে কি বের করতে বলেছে? গোলক দুটির আয়তন অনুপাত বের করতে বলেছে। অতএব গোলক দুটির আয়তনের অনুপাত এটা কত হবে না? গোলকের আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই r1 এর কিউব অনুপাত চিহ্ন 4/3 পাই r2 তার কিউব। এই 4/3 পাই উভয় পক্ষ থেকে কেটে দাও। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r1 এর কিউব বাই r2 এর কিউব। অনুপাতকে আমরা ভগ্নাংশে লিখলাম। এবার এটাকে আমরা লিখতে পারি r1 বাই r2 তার হোল কিউব। r1 বাই r2 মান কত তোমার? 1/2। এটার কিউব করে দাও। তাহলে 1 এর কিউব 1, 2 এর কিউব 8। এটা অনুপাতে প্রকাশ করা যাবে, অর্থাৎ ভগ্নাংশ আমরা অনুপাত আকারে কত লিখবো? 1:8। এটাই হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগের 11 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 11 অঙ্কটা কি বলেছে? একটি পরিসংখ্যা বিভাজনের গড় অর্থাৎ এক্স বার তোমার বলে দেওয়া আছে কত? সেটা 8.1 এবং সামেশন অফ এফ আই এক্স আই এটা তোমার বলে দেওয়া আছে 132 প্লাস 5k এবং সামেশন অফ এফ আই এটা তোমার বলে দেওয়া আছে 20 হলে কে এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা নিশ্চয়ই গড়ের সূত্রটা জানো, এক্স বার সমান সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তাহলে এখান থেকে মানটা তোমরা যদি বসিয়ে দাও, 8.1 সামেশন অফ এফ আই এক্স এর মান কত? 132 প্লাস 5k বাই সামেশন অফ এফ আই এর মান কত? 20। তাহলে তোমরা যদি এটা কোনাকুনি গুণ করে নাও, অর্থাৎ 132 প্লাস 5k সমান সমান 8.1 ইন্টু 20। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5k সমান, এটা গুণ করলে কত আসছে? 162। দশমিকের পর শূন্য তোমরা কেটে দেবে। তাহলে 162 132 ডান দিকে নিয়ে চলে যাও, মাইনাস হয়ে যাচ্ছে। এটা বিয়োগ করলে কত আসছে তোমার? 30 আসছে। তাহলে এখান থেকে কে এর মান কত আসছে না? 30/5, 5 6 30। তাহলে কে সমান কত বেরোলো? 6। তাহলে এখান থেকে বলতে পারি আমরা কে এর মান সমান সমান 6। এটাই হচ্ছে তোমার উত্তর। এবার আমরা 4 দাগের 12 অঙ্কটা করবো। দেখো 4 দাগের 12 অঙ্কটা কি বলা আছে? 2x প্লাস 1/x এটা সমান 2 হলে তোমাকে বের করতে বলেছে x বাই টুয়াইস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা যদি সরল করে নিই, তাহলে এক্স লসক হলো, তাহলে এক্স এর সঙ্গে 2x গুণ করলে কত আসছে? 2x স্কোয়ার প্লাস 1 সমান সমান 2। তাহলে এটা যদি তোমরা কোনাকুনি গুণ করে দাও, তাহলে 2x স্কোয়ার প্লাস 1 সমান কত হচ্ছে? 2x। এবার এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো, উপরে x যেমন আছে লিখে নাও, 2x স্কোয়ার প্লাস 1 লিখলাম প্লাস x লিখলাম, উপরে x যেমন আছে লিখে নাও। 2x স্কোয়ার প্লাস 1 এর জায়গায় তোমরা কত লিখতে পারো না? 2x লিখতে পারো। এখানে প্লাস x ছিল, লিখে নাও। তাহলে x বাই 2x আর x যোগ করলে কত আসছে? 3x। উপরের x রেখে দাও। তো উত্তর হলো তোমার কত? 1/3। এটাই হচ্ছে তোমার উত্তর। মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলি সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে দাও, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। তোমাদের দীর্ঘতম প্রশ্ন যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতম প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।